ওয়েলকাম টু মাই চ্যানেল ফিলো ম্যাথ। আজকে আমরা আলোচনা করব কোষে দেখি 3.2 এর কোশ্চেন নাম্বার 17। কোশ্চেন নাম্বার 1, 10 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের দুটি সমান বৃত্ত পরস্পরকে ছেদ করে এবং তাদের সাধারণ জ্যায়ের দৈর্ঘ্য 12 সেমি। বৃত্ত দুটির কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব নির্ণয় করি। তো দেখতে থাকো কিভাবে অঙ্কটা করি। দুটো বৃত্ত পরস্পরকে ছেদ করবে। দুটো বৃত্ত পরস্পরকে ছেদ করে, এর কেন্দ্র এ, এর কেন্দ্র বি। আচ্ছা, দুটো বৃত্ত ছেদ করেছে সি আর ডি বিন্দুতে ছেদ করেছে। আচ্ছা, কোশ্চেনে দেখো দেওয়া আছে 10 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ। তার দেখো ব্যাসার্ধ হচ্ছে 10 সেন্টিমিটার। আর কি দেওয়া আছে? তাদের সাধারণ জ্যায়ের দৈর্ঘ্য হচ্ছে 12। সাধারণ জ্যা মানে কি? দেখো এই বৃত্তেরও জ্যা হবে এবং এই বৃত্তের জন্য সেটা জ্যা হবে। তার মানে যদি দেখো সি ডি এই দুটো বিন্দু যদি যোগ করি, তাহলে দেখো এই সরলরেখাটা, এই প্রথম যে বৃত্ত তারও একটা জ্যা হচ্ছে, আবার এই সিডি সরলরেখাটা এই সেকেন্ড যে বৃত্তটা তারও একটা জ্যা, অর্থাৎ সাধারণ জ্যা, অর্থাৎ দুটোর মধ্যে কমন জ্যা। আচ্ছা, এর দৈর্ঘ্য হচ্ছে 12 সেন্টিমিটার। আচ্ছা, এবার আমরা এ আর বি এই দুটো বিন্দু যোগ করি। লক্ষ্য করো এসি এটা কিন্তু একটা ব্যাসার্ধ। দেখো কেন্দ্র থেকে বৃত্তের পরিধির ওপর যে বিন্দুটা, সেই দুটো বিন্দু যোগ করে পেয়েছি, তার মানে এটা হচ্ছে ব্যাসার্ধ। আর ব্যাসার্ধের দৈর্ঘ্য দেওয়া আছে 10 সেন্টিমিটার। আচ্ছা আচ্ছা, এবার দেখো কি কি দেওয়া আছে। সিডি ইকুয়াল টু 12 সেন্টিমিটার, এসি ইকুয়াল টু 10 সেন্টিমিটার। তাহলে এবিটা বের করতে বলেছে। কোশ্চেনে বলেছে কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্বটা নির্ণয় করতে বলছে, অর্থাৎ এবি সমান কত সেটা আমরা বের করব, এটাই চেয়েছে। এই বিন্দুটার নাম দাও ও। দেখো ও সি সরলরেখা কিন্তু সিডি সরলরেখার অর্ধেক। দেখো লক্ষ্য করো, এখান থেকে আমরা বলতে পারবো যে ও সি ইকুয়াল টু হাফ অফ সিডি, ইকুয়াল টু হাফ অফ সিডি মানে হচ্ছে কত? 12। তার মানে এখান থেকে পেয়ে যাচ্ছি, একক লিখতে হবে অবশ্যই, ইকুয়াল টু 6 সেন্টিমিটার। পেয়ে গেলাম ওসি ইকুয়াল টু 6 সেন্টিমিটার। ওসি ইকুয়াল টু 6 সেন্টিমিটার আমরা পেয়ে গেছি। আচ্ছা, এবার লক্ষ্য করো একটা ত্রিভুজ এ ও সি, এটা কিন্তু একটা সমকোণী ত্রিভুজ। দেখো এই ও সি এটা হচ্ছে এ বির ওপর লম্ব। তো এই সমকোণী ত্রিভুজ থেকে আমরা কি পাবো? দেখো লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার। দেখো চিত্রে দেখতে থাকো, লম্ব আর ভূমি আর অতিভুজ। দেখো এটা লম্ব, ভূমি, এটা অতিভুজ। আচ্ছা, ও স্কোয়ার প্লাস ভূমি ও স্কোয়ার প্লাস ওসি স্কোয়ার ইকুয়াল টু এসি স্কোয়ার। আচ্ছা, এখান থেকে আমরা মান পেয়ে যাবো ও এর মানটা আমরা পেয়ে যাবো। ও এর স্কোয়ার ইজ ইকুয়াল টু এসি মানে কত? 10, মানে 10-এর স্কোয়ার মাইনাস, দেখো ওসির ভ্যালু, ওসির চিহ্ন আছে প্লাস, বাঁ দিকে, ডান দিকে গেলে চিহ্নটা মাইনাস হয়ে যাবে। ওসির ভ্যালু কত দেওয়া আছে? 6 সেন্টিমিটার, মানে 6-এর স্কোয়ার, বা ও এর স্কোয়ার ইজ ইকুয়াল টু 10-এর স্কোয়ার কত হবে? 100 মাইনাস 6 স্কোয়ার 36, আর এখান থেকে পেয়ে যাবো ও এ ইকুয়াল টু √64, আর ও এ ইকুয়াল টু অবশ্যই 8। আচ্ছা, ও এ ইকুয়াল টু যদি 8 হয়, ও এ ইকুয়াল টু যদি 8 হয়, তার মানে দেখো লক্ষ্য করো এ বির মানটা চেয়েছে। এ বি মানে কত? এও প্লাস ও বি। এখান থেকে আমরা বলতে পারবো অতএব এ বি ইকুয়াল টু এও প্লাস ও বি। ও এর মান আমরা পেয়ে গেছি, দেখো 8, প্লাস ও বির মানও তাই হবে, সমান হবে, যেহেতু দুটো সমান বৃত্ত পরস্পরকে ছেদ করেছে। যেহেতু দুটো বৃত্তের ব্যাসার্ধ সমান, তার জন্যে এও ইজ ইকুয়াল টু হবে ও বি। আচ্ছা, তাহলে 8 + 8 ইজ ইকুয়াল টু, অবশ্যই একক দিতে হবে সেন্টিমিটার, ইকুয়াল টু 16 সেন্টিমিটার। আর এটাই আমাদের কোশ্চেনে চেয়েছে, তাহলে দিস ইজ দ্য অ্যান্সার। কোশ্চেন নাম্বার 2, 5 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধের একটি বৃত্ত এবি এবং এসি দুটি সমান দৈর্ঘ্যের জ্যা। বৃত্তের কেন্দ্র এবিসি ত্রিভুজের বাইরে অবস্থিত। এবি ইকুয়াল টু এসি ইকুয়াল টু 6 সেন্টিমিটার হলে বিসি জ্যায়ের দৈর্ঘ্য নির্ণয় করি। একটা বৃত্ত আছে যার দৈর্ঘ্য হচ্ছে 5 সেন্টিমিটার
এবং দুটো সমান দৈর্ঘ্যের যে আছে। আচ্ছা, আর বৃত্তের কেন্দ্র হচ্ছে ত্রিভুজ এবিসি এর বাইরে অবস্থিত। তো দেখতে থাকো কীভাবে অঙ্কটা করি। প্রথমেই আমরা একটা বৃত্ত অঙ্কন করব। যার কেন্দ্র ও ধরো যেগুলো এমন যাতে করে সমান দৈর্ঘ্যের হবে, নাম দাও এ বি আর এসি, দুটো যে সমান দৈর্ঘ্যের। আচ্ছা, এবার বলছে যে বৃত্তের কেন্দ্র এই এবিসি ত্রিভুজের বাইরে অবস্থিত হবে। আচ্ছা, বৃত্তের ব্যাসার্ধ বলা আছে 6 সেন্টিমিটার, তার মানে এটা একটা ব্যাসার্ধ, তার মানে এটা 5 সেন্টিমিটার দেওয়া আছে। বৃত্তের ব্যাসার্ধ 5 সেন্টিমিটার, তার মানে এটা হয়ে গেল 5 সেন্টিমিটার। একইভাবে দেখো এটাও কিন্তু একটা ব্যাসার্ধ, এটাও কিন্তু একটা ব্যাসার্ধ। দেখো কেন্দ্র থেকে পরিধির ওপর বিন্দু যোগ করেছি, তার মানে এটাও একটা ব্যাসার্ধ। আচ্ছা, লক্ষ্য করো সমান দৈর্ঘ্যের দুটো যে আছে তাদের দৈর্ঘ্য দেওয়া আছে 6 সেন্টিমিটার। এ বি ইকুয়াল টু এসি ইকুয়াল টু 6, তার মানে এটা 6 হবে, এটাও 6 হবে। আচ্ছা, এই পুরোটা 5 হবে যেহেতু ব্যাসার্ধ। আচ্ছা, আমরা ধরে নেব এই বিন্দুটার নাম ডি এবং ধরে নেব যে এই অংশটা হচ্ছে এক্স সেন্টিমিটার, এই অংশটা হচ্ছে এক্স সেন্টিমিটার। তাহলে এই পুরোটা যদি পুরোটা যদি 5 হয়, এই পুরোটা যদি 5 হয় আর এটা যদি এক্স হয়, তার মানে এখানটা হবে, এই জায়গাটুকু হবে কত, 5 মাইনাস এক্স হবে। এডি হচ্ছে 5 মাইনাস এক্স। আচ্ছা, এবার দেখো লক্ষ্য করো ত্রিভুজ এবিডি একটা সমকোণী ত্রিভুজ, যার লম্ব স্কয়ার এখান থেকে পেয়ে যাব লম্ব স্কয়ার এডি স্কয়ার প্লাস ভূমি স্কয়ার বিডি স্কয়ার ইকুয়াল টু অতিভুজ স্কয়ার। অতিভুজ হচ্ছে এবি স্কয়ার, আর এখান থেকে বিডি স্কয়ার পেয়ে যাব এবি স্কয়ার মাইনাস এডি স্কয়ার ইকুয়াল টু, দেখো এবির ভ্যালু কত দেওয়া আছে 6, তার মানে 6 স্কয়ার মাইনাস এডি কত পেয়েছি আমরা বের করেছি, এডি 5 মাইনাস এক্স তার হোল স্কয়ার ইকুয়াল টু 6 স্কয়ার হচ্ছে 36 মাইনাস, দেখো এটা এ মাইনাস বি তার হোল স্কয়ার সূত্র, এ স্কয়ার প্লাস, আচ্ছা এ মাইনাস বি আছে, এ মাইনাস বি তার হোল স্কয়ার, এ স্কয়ার মাইনাস 2 ইন্টু এ ইন্টু বি প্লাস বি স্কয়ার ইকুয়াল টু 36 মাইনাস 5 স্কয়ার হচ্ছে 25 মাইনাস 2 5 10 এক্স প্লাস এক্স স্কয়ার ইকুয়াল টু 36 মাইনাস 25, দেখো মাইনাসে প্লাস 10x মাইনাসে প্লাসে মাইনাস এক্স স্কয়ার ইকুয়াল টু, দেখো এই দুটো মাইনাস করলে কত হবে 11 প্লাস 10x মাইনাস এক্স স্কয়ার। তার মানে আমরা পেয়ে গেলাম বিডি স্কয়ার ইকুয়াল টু 11 প্লাস 10x মাইনাস এক্স স্কয়ার। এটা আমরা 1 নম্বর দাগ দিও, এটা 1 নম্বর সমীকরণ। আচ্ছা, একইভাবে দেখো আরেকটা ত্রিভুজ পাচ্ছি বিডিও, ত্রিভুজ বিডিও থেকে আবার ত্রিভুজ বিডিও থেকে পাই কি পাবো, দেখো লম্ব স্কয়ার, লম্ব তোমরা চিত্রে দেখো, খাতায় চিত্রটা এঁকে তারপর সেখান থেকে দেখো এবং এখান থেকে লেখো, লম্ব স্কয়ার ওডি স্কয়ার প্লাস ভূমি হচ্ছে বিডি ইকুয়াল টু অতিভুজ হচ্ছে ওবি স্কয়ার। আর এখান থেকে দেখো বিডি স্কয়ারের মান পাবো, ওডি হচ্ছে আমরা ধরে নিয়েছি এক্স, তার মানে এক্স স্কয়ার প্লাস বিডি স্কয়ার ইকুয়াল টু ওবি হচ্ছে কত 5 স্কয়ার, ওবি হচ্ছে 5 ব্যাসার্ধ, বা এখান থেকে পেয়ে যাবো বিডি স্কয়ার ইকুয়াল টু 25 স্কয়ার, আচ্ছা 5 স্কয়ার 25 মাইনাস এক্স স্কয়ার। আচ্ছা, এটা হয়ে গেল 2 নম্বর। দেখো 1 নম্বর সমীকরণ থেকে পেয়েছি এটা বিডি স্কয়ার সমান, 2 নম্বর সমীকরণে বিডি স্কয়ার সমান এটা পেয়েছি, তার মানে আমরা বলতে পারি ডান পক্ষ সমান ডান পক্ষ, বাম পক্ষ সমান, এখানে বাম পক্ষ সমান বাম পক্ষ আছে, তাহলে আমরা বলতে পারি ডান পক্ষ সমান ডান পক্ষ। তার মানে এখান থেকে আমরা লিখতে পারবো শর্তে বা শর্তানুসারে কি লিখব, 11 প্লাস 10x স্কয়ার মাইনাস এক্স স্কয়ার ইকুয়াল টু 25 মাইনাস এক্স স্কয়ার। বা লক্ষ্য করো, তো সমানের উভয় পক্ষে মাইনাস এক্স স্কয়ার আছে, সমানের উভয় পক্ষে মাইনাস এক্স স্কয়ার আছে, তার মানে কাটবে, তাহলে 10x স্কয়ার ইকুয়াল টু 25
দেখো 11-এর চিহ্ন কিছু নেই মানে প্লাস আছে, এটা ডান দিকে গেলে -11 और 10x² ইকুয়াল টু, দেখো এটা বিয়োগ দিলে কত হবে 1 4 14 और x² ইকুয়াল টু 14/10 বা আচ্ছা এটা x² না, এটা x ছিল, 10x ছিল। দেখো 1 নম্বর সমীকরণে 10x ছিল, 1 নম্বর সমীকরণে 10x ছিল, তার মানে এটা x হবে, 10x হবে, মিস্টেক হয়েছে, এটা 10x। আচ্ছা তার মানে এখান থেকে পেয়ে যাচ্ছি x ইকুয়াল টু 2 7 2 দিয়ে কাটবে, 2 7 14, 2 5 10, 7 5 হয়ে গেল x এর ভ্যালু। এবার দেখো আমরা 2 নম্বর সমীকরণে যদি x এর ভ্যালুটা পুট করি তাহলে এখান থেকে আমরা বিডির মানটা পেয়ে যাব। তাহলে 2 নম্বর সমীকরণে x ইকুয়াল টু 7/5 বসিয়ে পাই, কি পাবো 2 নম্বর সমীকরণ থেকে বিডির মানটা পেয়ে যাবো। দেখো BD² ইকুয়াল টু কত আছে 25, তোমরা নিজেদের খাতায় দেখো 25 - x² ইকুয়াল টু 25 মাইনাস, দেখো x এর ভ্যালু হচ্ছে 7 5 তার স্কোয়ার ইকুয়াল টু 25 মাইনাস কত হবে 7² 49 ডিভাইডেড বাই 5² হচ্ছে 25 ইকুয়াল টু লসাগু হচ্ছে 25। এই 25 দেখো এখানে কিছু নেই মানে 1 আছে, এই 1 আর 25-এর মধ্যে লসাগু 25, এই 1 দিয়ে এই 25-কে ভাগ করলে পাবো 25, 25 × 25 625 মাইনাস এই 25 দিয়ে এই 25-কে ভাগ করলে পাবো 1 1 × 49 পেয়ে যাবো 49 ইকুয়াল টু মাইনাস করলে দেখো কত পাচ্ছি না, কত কিছু 15 6 হাতে 1 থাকে 13 5 কত 7 12 হাত থেকে 576/25। আচ্ছা এখান থেকে পেয়ে যাচ্ছি দেখো BD² পেয়ে গেছি 576/25 বা এখান থেকে পেয়ে যাব BD ইকুয়াল টু, দেখো রুট যদি করি 576-এর রুট করলে কত হবে মনে রাখবে, 576-এর বর্গমূল হচ্ছে 24, তাহলে দেখো এখান থেকে পেয়ে যাবো 24/5, এটা হয়ে গেল বিডির ভ্যালু 24/5। আচ্ছা এবার দেখো কোশ্চেনে চেয়েছে বিসির ভ্যালু, অতএব বিসি, তোমরা চিত্রে লক্ষ্য করো বিসি ইকুয়াল টু কত হবে, দেখো চিত্র থেকে দেখো বিসি ইকুয়াল টু 2 × বিডি হবে, যেহেতু দেখো কেন্দ্র থেকে জে এর দূরত্ব লম্ব সমদ্বিখণ্ডক, তার মানে 2 ভাগে ভাগ করবে বিসি বাহুকে, বিসি সরলরেখাকে দেখো ওডি বাহু 2 ভাগে লম্ব সমদ্বিখণ্ডক করবে, অর্থাৎ সমান 2 ভাগে ভাগ করবে, অর্থাৎ এখান থেকে বিডি পেয়ে গেছি আমরা 24/5, তার মানে বিসি ইকুয়াল টু কত হবে 2 × বিডি হবে। তাই এখান থেকে লেখো বিসি ইকুয়াল টু, আমরা লিখতে পারবো বিসি ইকুয়াল টু বিডি প্লাস ডিসি, এই দুটোই সমান। দেখো বিডি ইকুয়াল টু ডিসি, তার মানে 2 × বিডি ইকুয়াল টু 2 × বিডির ভ্যালু কত পেয়েছি 24/5 ইকুয়াল টু হয়ে যাচ্ছে 48/5, অবশ্যই এককটা হবে সেন্টিমিটার, ইকুয়াল টু এটাকে যদি তোমরা দশমিকে প্রকাশ করো তাহলে 5 9 45 5 6 30, তো 9.6 সেন্টিমিটার, অ্যান্ড দিস ইজ দ্য অ্যান্সার। কোশ্চেন নাম্বার 3, ও কেন্দ্রীয় বৃত্তে এবি ও সিডি যে দুটির দৈর্ঘ্য সমান, কোণ এওবি ইকুয়াল টু 60 ডিগ্রি এবং সিডি ইকুয়াল টু 6 সেন্টিমিটার হলে বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য কত তা নির্ণয় করি। এখানে দেখো লক্ষ্য করো এবি আর সিডি দুটো জের দৈর্ঘ্য সমান বলা আছে, আর সিডির ভ্যালুটা দেওয়া আছে 6 সেন্টিমিটার, তার মানে এখান থেকে পেয়ে যাবো এবির ভ্যালুও 6 সেন্টিমিটার পেয়ে যাব। তো দেখো কিভাবে অঙ্কটা করছি, প্রথমে একটা বৃত্ত অঙ্কন করব, যার কেন্দ্র হচ্ছে ও, দুটো যে আছে এবি আর সিডি, সিডির ভ্যালু দেওয়া আছে 6 সেন্টিমিটার, তার মানে এখান থেকে পেয়ে যাব যেহেতু এবি ইকুয়াল টু সিডি, এখান থেকে লিখতে পারবে যেহেতু এবি ইকুয়াল টু সিডি অতএব এবি ইকুয়াল টু 6 সেন্টিমিটার, এটা বলতে পারবে। আচ্ছা এবার বলা আছে কোণ এওবি ইকুয়াল টু 60 ডিগ্রি, কোণ এওবি এটা হচ্ছে
60 ডিগ্রি, এটা দেওয়া আছে। আচ্ছা, লক্ষ্য করো যে এই দুটো বাহু কিন্তু ব্যাসার্ধ। যদি এই দুটো বাহু ব্যাসার্ধ হয় তার মানে এই দুটো বাহুর দৈর্ঘ্য সমান হবে। আর মনে রাখবে যে একটা ত্রিভুজের দুটো বাহুর যদি দৈর্ঘ্য সমান হয় তাহলে তাদের বিপরীত কোণগুলো সমান হবে, তার মানে এই দুটো কোণের মান সমান হবে। আচ্ছা, এখান থেকে দেখো লিখতে পারি আমরা ত্রিভুজ এ ও বি এর ওএ ইকুয়াল টু ও বি। কেন এটা লিখছি? যেহেতু ব্যাসার্ধ। এটা লিখে দাও, বৃত্তের ব্যাসার্ধ। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা বলতে পারবো যে বিপরীত কোণগুলো সমান, অর্থাৎ কোণ ও এ বি ইকুয়াল টু কোণ ও বি এ। আচ্ছা, আবার দেখো ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি আমরা জানি 180 ডিগ্রি। তার মানে এখান থেকে পেয়ে যাবো যে কোণ এ ও বি প্লাস কোণ ও এ বি প্লাস কোণ ও বি এ, তিনটি কোণের সমষ্টি আমরা বের করছি। দেখো এই ত্রিভুজের তিনটি কোণের মান লিখেছি 180 ডিগ্রি, তিনটি কোণের সমষ্টি। আর দেখো এর মানটা দেওয়া আছে 60 ডিগ্রি, প্লাস আবার দেখো এই দুটো কোণের মান যেহেতু সমান তার মানে এখান থেকে আমরা লিখতে পারবো 2 ইন্টু ও এ বি, যে কোনো একটা বের করবো, ইকুয়াল টু 180 ডিগ্রি, বা এখান থেকে 2 ইন্টু কোণ ও এ বি ইকুয়াল টু 180 মাইনাস 60 ডিগ্রি। দেখো 60 ডিগ্রিটা ডান দিক গেছে, তার মাইনাস হয়ে গেছে। বা এখান থেকে পেয়ে যাব কোণ ও এ বি ইকুয়াল টু, দেখো বিয়োগ করলে কত হবে, 120 ডিভাইডেড বাই, দেখো 2 গুণ আছে, এটা ডান দিক গেলে 2 ভাগ হবে, এখান থেকে পেয়ে যাচ্ছি 60 ডিগ্রি। তার মানে দেখো এখান থেকে কি পেলাম, কোণ ও এ বি ইকুয়াল টু কোণ ও বি এ, যেহেতু কোণ দুটো সমান তার জন্য এর মানও হবে একই রকম 60 ডিগ্রি। আচ্ছা, এবার দেখো লক্ষ্য করো যে ত্রিভুজের তিনটি কোণের মান কিন্তু 60 ডিগ্রি, অর্থাৎ তিনটি কোণের মান কিন্তু সমান, প্রত্যেকটাই দেখো 60 ডিগ্রি হচ্ছে। আর যদি ত্রিভুজের তিনটি কোণের মান 60 ডিগ্রি সমান হয় তার মানে এখান থেকে আমরা বলতে পারবো যে ত্রিভুজটি কি একটি সমবাহু ত্রিভুজ। এখান থেকে বলতে পারবো যে অতএব ত্রিভুজ এ ও বি একটি সমবাহু ত্রিভুজ। এখান থেকে তাহলে বলতে পারবো যদি সমবাহু ত্রিভুজ হয় তার মানে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান হবে। এখান থেকে বলতে পারবো অতএব ওএ ইকুয়াল টু ও বি ইকুয়াল টু এ বি, ওএ ইকুয়াল টু ও বি ইকুয়াল টু এ বি, এটা বলতে পারবো। আচ্ছা, ত্রিভুজের এ বি বাহুর দৈর্ঘ্য হচ্ছে 6 সেন্টিমিটার, এটা দেওয়া আছে কোশ্চেনে। তার মানে এখান থেকে আমরা বলতে পারবো, দেখো এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি অতএব ওএ ইকুয়াল টু ও বি ইকুয়াল টু 6 সেন্টিমিটার। আর এটাই দেখো কোশ্চেনে চেয়েছে বৃত্তের ব্যাসার্ধ, এটাই কিন্তু বৃত্তের ব্যাসার্ধ ওএ আর ও বি, তাহলে এটাই অ্যান্সার। কোশ্চেন নাম্বার 4, ও কেন্দ্রীয় বৃত্তের ভিতর পি যে কোনো একটি বিন্দু, বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 5 সেন্টিমিটার এবং ওপি ইকুয়াল টু 3 সেন্টিমিটার হলে পি বিন্দুগামী যে জ্যাটির দৈর্ঘ্য ন্যূনতম তা নির্ণয় করো। একটা অকেন্দ্রীয় বৃত্ত আছে, তার ভেতর একটা বিন্দু আছে পি, আর কি দেওয়া আছে, ব্যাসার্ধের দৈর্ঘ্য 5 সেন্টিমিটার দেওয়া আছে, আর ওপি দেওয়া আছে 3 সেন্টিমিটার। তাহলে পি বিন্দুগামী জ্যাটির দৈর্ঘ্য নির্ণয় করতে বলেছে। প্রথমে আমরা একটা বৃত্ত অঙ্কন করব। এটা হয়ে গেল বৃত্ত যার কেন্দ্র হচ্ছে ও। বৃত্তের ভেতর একটা পি বিন্দু ওলা আছে, ধরে নাও পি বিন্দুটা এখানে, এটার নাম দাও পি বিন্দু। আচ্ছা, আর কি দেওয়া আছে, বৃত্তের ব্যাসার্ধ দেওয়া আছে 5 সেন্টিমিটার, আর ওপিটা দেওয়া আছে, ওপি দেওয়া আছে 3 সেন্টিমিটার। আচ্ছা, তাহলে বলেছে ও পি বিন্দুগামী একটা জ্যার দৈর্ঘ্য নির্ণয় করতে, তার মানে পি বিন্দুগামী জ্যাটা হচ্ছে এরকম দেখতে। আচ্ছা, ব্যাসার্ধ 5 সেন্টিমিটার দেওয়া আছে, এটার নাম দাও, জ্যার নাম দাও এ বি। আচ্ছা, তাহলে এখান থেকে দেখো ওপি, আমরা জানি যে কেন্দ্র থেকে বৃত্তের কোনো জ্যায়ের উপর লম্ব সমদ্বিখণ্ডক হয়, কেন্দ্র থেকে দূরত্ব জ্যায়ের উপর লম্ব সমদ্বিখণ্ডক, তার মানে এখান থেকে বলতে পারবো ওপি লম্ব এ বি। তাহলে দেখো এটা একটা সমকোণী ত্রিভুজ হয়ে গেল। আচ্ছা, আবার এখান থেকে বলতে পারবো এপি লম্ব সমদ্বিখণ্ডক যেহেতু, তার মানে সমান দুই খণ্ডে খণ্ডিত করবে। ওপি বাহু ওপি সরলরেখা এবি সরলরেখাকে সমান দুই খণ্ডে খণ্ডিত করবে। আচ্ছা, তার মানে এখান থেকে বলতে পারবো এপি ইকুয়াল টু পিবি ইকুয়াল টু হাফ অফ এবি, এটা বলা যায়।
আচ্ছা, আবার দেখো এই সমকোণী ত্রিভুজ থেকে পাবো আমরা সমকোণী ত্রিভুজ ও এ পি। ও এ পি থেকে কি পাবো? দেখো লম্ব স্কয়ার, লম্ব হচ্ছে ওপি, লম্ব স্কয়ার প্লাস ভূমি, ভূমি হচ্ছে এপি, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইকুয়াল টু অতিভুজ, অতিভুজ হচ্ছে ও এ। এখান থেকে দেখো ওপির মান আমরা জানি, ওপির মান আমরা জানি দেখো 3, তার মানে 3-এর স্কয়ার, 3-এর স্কয়ার প্লাস এপি, এপির মানও আমরা জানি, এপি আচ্ছা এপির মানই আমরা নির্ণয় করব, এপি, এপি স্কয়ার ইকুয়াল টু ও এর মান আমরা জানি 5, 5-এর স্কয়ার বা এপি স্কয়ার ইকুয়াল টু দেখো 5-এর স্কয়ার হচ্ছে 5, 25 মাইনাস 3-এর স্কয়ার হচ্ছে 9 বা এপি হচ্ছে দেখো √25, √16। আচ্ছা, এখান থেকে দেখো পেয়ে যাবো এপির ভ্যালু হচ্ছে 4। তাহলে এখান থেকে দেখো আমরা বলতে পারবো যে চিত্রে দেখো এপি ইকুয়াল টু পিবি ইকুয়াল টু হাফ অফ এবি, আমরা আগেই দেখেছি। তখন এখান থেকে বলতে পারবো অতএব এবি ইকুয়াল টু এপি প্লাস পিবি, এটা বলা যায় ইকুয়াল টু দেখো 4, এপিটা দেখো 4 বের করেছি, আর আমরা জানি যে কেন্দ্র থেকে জের ওপর যে দূরত্বটা সেটা জ্যাকে সমান 2 খণ্ডে খণ্ডিত করবে, তার মানে এপি ইকুয়াল টু পিবি হয়। এখানে আমরা লিখেছি এপি ইকুয়াল টু পিবি, তার মানে এখানে পিবির ভ্যালুটাও 4 হবে। 4 + 4 অবশ্যই এককটা লিখতে হবে, 4 + 4 সমান 4 + 4 সেন্টিমিটার ইকুয়াল টু 8 সেন্টিমিটার, and this is the answer. Question number 5, পি ও কিউ কেন্দ্র বিশিষ্ট দুটি বৃত্ত এ ও বি বিন্দুতে ছেদ করে। এ বিন্দু দিয়ে পি কিউ এর সমান্তরাল সরলরেখা বৃত্ত দুটিকে যথাক্রমে সি ও ডি বিন্দুতে ছেদ করে। পি কিউ ইকুয়াল টু 5 সেন্টিমিটার হলে সিডি এর দৈর্ঘ্য নির্ণয় করো। আচ্ছা, পি ও কিউ কেন্দ্র বিশিষ্ট দুটি বৃত্ত অঙ্কন করব প্রথমেই। পি ও কিউ কেন্দ্র বিশিষ্ট দুটো বৃত্ত অঙ্কন করব। ধরো এই বৃত্তের কেন্দ্র হচ্ছে পি আর এই বৃত্তের কেন্দ্র হচ্ছে কিউ। আচ্ছা, আর কি বলা আছে? এ ও বি বিন্দুতে ছেদ করেছে, দুটো বৃত্ত এ ও বি বিন্দুতে ছেদ করেছে। এ বিন্দু দিয়ে পি কিউ এর সমান্তরাল সরলরেখা, অর্থাৎ পি কিউ এর এই সরলরেখার সমান্তরাল সরলরেখা একটা টানতে বলেছে, যেটা এ বিন্দু দিয়ে যাবে। তার মানে সরলরেখাটা এরকম হবে, যেটা কিনা দুটো বৃত্তকে সি আর ডি বিন্দুতে যথাক্রমে ছেদ করেছে, সি আর ডি বিন্দুতে যথাক্রমে ছেদ করেছে। তাহলে বলা আছে যে পি কিউ যদি 5 সেন্টিমিটার হয় তাহলে সিডির ভ্যালুটা কত হবে। আমরা এটা যদি শর্ট কোশ্চেন পড়ে বা এমসিকিউ পড়ে তাহলে অবশ্যই বলবো যে পি কিউর ভ্যালু যত থাকবে তার ডবল হবে সিডি। দেখো পি কিউ দেওয়া আছে 5, তার মানে সিডি হবে 2 × 5 = 10। কিন্তু এটা যেহেতু সংক্ষিপ্ত উত্তর ধরনের প্রশ্ন, তার মানে আমাদেরকে লিখে অঙ্কটা প্রকাশ করতে হবে। এখানে দেওয়া আছে পি কিউ ইকুয়াল টু 5 সেন্টিমিটার, তাহলে এখানে লিখতে পারবো যে পি কিউ ইকুয়াল টু 5 সেন্টিমিটার। আর কি বলা আছে যে সিডি সমান্তরাল পি কিউ, সিডি সমান্তরাল পি কিউ। আচ্ছা, এখান থেকে দেখো যদি আমরা পি থেকে যদি লম্ব দূরত্ব টানি, পি কেন্দ্র থেকে জের ওপর সি এ জের ওপর যদি লম্ব দূরত্ব টানি, এটার নাম দেবো এস, একইভাবে এটার নাম দেবো কিউ আর। আচ্ছা, যে পিএস সমান্তরাল আর কিউ, এটাও কিন্তু হচ্ছে, এবং পিএস সমান্তরাল আর কিউ আর, পিএস সমান্তরাল কিউ আর। আচ্ছা, এটা কেন হলো? দেখো যেহেতু লম্ব দূরত্ব, যেহেতু দুটোই লম্ব দূরত্ব, দেখো যেহেতু পিএস লম্ব সিডি এবং কিউ আর লম্ব সিডি, তার জন্য আমরা এটা বলতে পারলাম পিএস সমান্তরাল কিউ আর। আচ্ছা, এবার দেখো একটা চতুর্ভুজ পেয়ে গেছি, পি কিউ আর এস একটা চতুর্ভুজ পেয়েছি। তার মানে এখান থেকে লিখবো যে অতএব পি কিউ আর এস চতুর্ভুজের দেখো পি কিউ সমান্তরাল আর এস, পি কিউ সমান্তরাল এস আর, পি কিউ সমান্তরাল এস আর। আর কি পাবো? পিএস সমান্তরাল আর কিউ, পিএস সমান্তরাল কিউ আর হবে, পিএস সমান্তরাল কিউ আর।
পি এর সমান্তরাল কিউ আর, এই দুটো পাচ্ছি। আর কি পাবো দেখো, এই কোণটা কিন্তু এটা কি একটা যেহেতু লম্ব, পি কেন্দ্র থেকে সি এ জে এর উপর যেহেতু লম্ব দূরত্ব, তার জন্য এই কোণটা 90 ডিগ্রি বলতে পারি। আবার এখান থেকে কী পাবো, যে কোণ পি এস আর, কোণ পি এস আর ইকুয়াল টু 90 ডিগ্রি। তাহলে দেখো এখান থেকে আমরা বলতে পারবো যে পি কিউ আর এসটা একটা চতুর্ভুজ। যেহেতু দেখো এই দুটো সমান্তরাল হচ্ছে, এই বাহুর সাথে এই বাহু সমান্তরাল হচ্ছে এবং একটা কোণ হচ্ছে 90 ডিগ্রি, তাহলে বলতে পারবো যে এটা অতএব পি কিউ আর এস, অতএব পি কিউ আর এস একটি কি, একটি আয়তক্ষেত্র। আচ্ছা, এবার দেখো যেহেতু পি কিউ আর এস একটা আয়তক্ষেত্র হয়ে গেল, তার মানে এখান থেকে আমরা বলতে পারবো যে পি কিউ ইকুয়াল টু এস আর, যেহেতু বিপরীত বাহুগুলি দৈর্ঘ্য সমান হয় আয়তক্ষেত্রের ক্ষেত্রে। আচ্ছা, তাহলে এখান থেকে বলতে পারবো অতএব পি কিউ ইকুয়াল টু এস আর। আবার লক্ষ্য করো, আবার লক্ষ্য করো, সি এ একটা যে এর, দেখো সি একটা যে, চিত্রে দেখো সি একটা যে, এখানে কিন্তু পি এস, একটু আগে আমি বললাম পি এস লম্ব সি এ, এটা বলা যায়। আর যদি পি এস লম্ব সি এ হয়, তার মানে দেখো যেহেতু লম্ব সমদ্বিখণ্ডক অর্থাৎ সমান দুই খণ্ডে খণ্ডিত করতে পারে, তার জন্য আমরা এখান থেকে বলতে পারবো অতএব এস এ ইকুয়াল টু হাফ অফ সি এ, এটা বলা যায়। অনুরূপে 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 দেখো একই রকমভাবে যে এটাও কিন্তু দেখো একটা যে এডি, একটা যে এডি, একটা যে একইভাবে দেখো এটা লিখতে পারি যে এডি জের, এডি জের কী লিখবো, এখানে ডিরেক্ট লিখবো এ আর ইকুয়াল টু হাফ অফ এডি। চিত্র একবার দেখে নাও, এ আর ইকুয়াল টু হাফ অফ এডি, অর্থাৎ এটা ইকুয়াল টু এটা হবে, তার মানে এ আর ইকুয়াল টু এই পুরোটা ডিভাইডেড বাই 2। আচ্ছা, এবার লক্ষ্য করো যে এস আর ইকুয়াল টু কী হবে, এস আর ইকুয়াল টু আমরা বলতে পারবো এস এ প্লাস এ আর, এস এ প্লাস এ আর। চিত্রে লক্ষ্য করো এস আর এই পুরোটা ইকুয়াল টু এস এ প্লাস এ আর লিখতে পারবো, সেটাই লিখেছি এস এ প্লাস এ আর ইকুয়াল টু, দেখো ভ্যালু পুট করবো, এস এর ভ্যালু আমরা একটু আগে দেখলাম হাফ অফ সি এ ইকুয়াল টু হাফ অফ সি এ প্লাস এ আর এর ভ্যালু পেয়েছি হাফ অফ এডি ইকুয়াল টু, হাফটা কমন নিয়ে লেখো সি এ প্লাস এডি ইকুয়াল টু হাফ অফ, দেখো সি এ প্লাস এডি, চিত্রে লক্ষ্য করো সি এ প্লাস এডি, দেখো পুরোটা হচ্ছে সিডি, তার মানে এখানে আমরা লিখবো সিডি, সি এ প্লাস এডির জায়গাতে লিখবো সিডি। আচ্ছা, তার মানে আমরা পেয়ে গেলাম যেখান থেকে অতএব এস আর ইকুয়াল টু হাফ অফ সিডি, এস আর ইকুয়াল টু হাফ অফ সিডি। আবার দেখো, আবার যেহেতু এস আর ইকুয়াল টু দেখো পি কিউ, চিত্রে দেখো এস আর ইকুয়াল টু পি কিউ, তার মানে এস আর এর পরিবর্তে আমরা লিখতে পারবো পি কিউ, এস আর এর পরিবর্তে আমরা লিখবো পি কিউ ইকুয়াল টু হাফ অফ সিডি। পি কিউ কেন লিখলাম, যেহেতু পি কিউর ভ্যালুটা দেওয়া আছে, আমরা সিডির ভ্যালুটা বের করতে পারবো, তার জন্য এস আর এর জায়গায় আমরা পি কিউ লিখলে, এখানে লিখে দাও যেহেতু এস আর ইকুয়াল টু পি কিউ। আচ্ছা, বা পি কিউর ভ্যালু দেওয়া আছে বইয়েতে 5 সেন্টিমিটার ইকুয়াল টু হাফ অফ সিডি, বা সিডি ইকুয়াল টু, দেখো সিডির সাথে এটা 2 ভাগ আছে, তার মানে পরের লাইনে 2টা গুণ হবে, তার মানে 2 5 10, তার মানে পেয়ে যাচ্ছি আমরা সিডি ইকুয়াল টু 10। এটাই কোশ্চেনে চেয়েছে, আর আমি এই কোশ্চেনের শুরুতেই বলেছিলাম যে ডবল হবে, অর্থাৎ পি কিউ যত থাকবে তার ডবল হবে সিডি। দেখো পি কিউ 5 ছিল, তার সিডি হচ্ছে 10 সেন্টিমিটার, তাহলে অতএব এখান থেকে আমরা বলতে পারবো যে সিডি ইকুয়াল টু 10 সেন্টিমিটার, অ্যান্ড দিস ইজ দ্য অ্যান্সার। আমার ক্লাস যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও।